গিন্নি, আরে ও গিন্নি, কি করছো তুমি এই সকাল সকাল? কি আর করব, বাজার নিয়ে আসতে বলেছিলাম, তা তো আনোনি। এখন মেয়েটাকে ভাত দেব কি দিয়ে? সেজন্যই তো ঘরের পেছন থেকে কটা কচু শাক নিয়ে এলাম। সে বেশ ভালোই করেছো, তা কি করব বলো গিন্নি? তুমি তো জানোই আমার অবস্থা, কি কষ্টে যে এই সংসার চালাই, তা তো সবই তুমি জানো। কিন্তু এইভাবে আর কতদিন গো? কবে যে বিধাতা আমাদের দিকে মুখ তুলে চাইবেন কে জানে। ধৈর্য ধরো গিন্নি, ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তা সকালের জন্য কি কিছু আছে, নাকি না খেয়ে কাজে বের হতে হবে? তা না খেয়ে যাবে কেন? আমি কি কখনো খালি পেটে পাঠিয়েছি তোমায়? কুমড়ো ফুলের বড়া বানিয়েছি সকালে। পান্তা ভাত আর কুমড়ো ফুলের বড়া খেয়ে যাও। দুপুরে কচু শাক রান্না করে রাখবো। সে রান্না করো, সমস্যা নেই। তা রিয়ামা কোথায়? ওকে তো দেখছি না কোথাও। সে কি ঘরে থাকার মেয়ে নাকি যে ঘরে বসে থাকবে? সেই সকালে উঠে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। ঘুম থেকে উঠে এ বাগান ও বাগান ঘুরেছে, দেখো কোথায় গিয়ে রয়েছে। বাগান মালিক দেখলে যে বাড়িতে নালিশ নিয়ে আসবে। রিয়ামা বাড়িতে ফিরলে ওকে একটু বুঝিয়ে বলো গিন্নি। সে বোঝাতে কি আর বাকি রেখেছি আমি? মেয়ে আমার কথা শুনলে তবে না। আচ্ছা, তুমি আমাকে এখন দুটো খেতে দাও দেখি। বেলা বাড়ছে, আমাকে যে আবার কাজে বেরোতে হবে। তুমি আগে হাত মুখ ধুয়ে এসো, আমি গিয়ে ভাত বাড়ছি। ঠিক আছে গিন্নি, তবে আমি হাত মুখ ধুয়ে আসি। রিয়ার বাবা কাজে বেরিয়েছে কতক্ষণ হয়ে গেল। মেয়েটা সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। সারাদিন শুধু ঘুরে কি যে পায় কে জানে। ও মা, এ কি রে, তুই এখানে? আমি যে একটু আগে তোকে সারা পাড়া খুঁজে এলাম। কোথায় গিয়েছিলি রে তুই মা রিয়া? আমাকে পাড়ায় খুঁজে পাবে কি করে মা? আমি যে নদীর ধারে খেলতে গিয়েছিলাম। হায় বিধাতা, এই দোষী মেয়েকে নিয়ে আমি কি যে করি। তোর সাহস যে দিন দিন বেড়েই চলেছে। বলি, নদীর জোয়ার এলে তুই তো ভেসে যাবি মা, তখন কে বাঁচাবে তোকে? মা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি তো সাঁতার কাটতে পারি মা। আমি কেন ভেসে যাব? আমি সাঁতার কেটে তীরে চলে আসব, তুমি চিন্তা করবে না। শোনো মেয়ের কথা, বলি আজ পর্যন্ত নদীর জোয়ারের সঙ্গে সাঁতার কেটে কেউ পেরেছে? শুনেছিস কখনো? তুই কাল থেকে আর নদীর ধারে যাস না মা, তোর বাবা শুনলে কিন্তু খুব রাগ করবে আমার উপর। আচ্ছা ঠিক আছে মা, আমি আর নদীর ধারে খেলতে যাব না। কিন্তু তুমি আজকে কি রান্না করেছো? আমার খুব খিদে পেয়েছে মা। খিদে তো পাবেই, সেই সকালে না খেয়ে বেরিয়েছিস আর এখন এলি। আমি তো সকালেই রান্না করে রেখেছি, কুমড়ো ফুলের বড়া আর কচু শাক রান্না করে রেখেছি। রোজ রোজ ওসব ফুল পাতা খেতে আমার আর ভালো লাগছে না মা। প্রতিদিন একই খাবার রান্না করো, একই খাবার
তোর বাবার যে আয় নেই তেমন, না হলে আমাদেরও তো মন চায় আমাদের একমাত্র মেয়েকে ভালো মন্দ খাওয়াই। এখন খেয়ে নে মা, রাতে তোকে মাছ রান্না করে দেব। তোর বাবা ফেরার সময় আজ বাজার করে নিয়ে আসবে। রোজ রোজ এই একই কথা আমার আর শুনতে ভালো লাগে না। রোজ রোজ ওই একই কথা বলো মা তুমি। তোর বাবা আজকে ঠিক বাজার করে নিয়ে আসবে বলেছে। এখন দুটো খেয়ে নে মা, না খেলে যে শরীর খারাপ করবে। আচ্ছা, রাতে আমি তোর পছন্দের ডিমের তরকারি রান্না করে দেব। বলি, বেলা যে অনেক হলো, আর কতক্ষণ ঘুমাবে? এইবার তো উঠে পড়ো, আজকে রান্নার জন্য বাড়িতে কিছুই নেই। মেয়েটা যে সবসময় বায়না ধরে, শুধু ভাত খেতে পারে না। তাড়াতাড়ি যাও, কাজে বেরোতে হবে আবার তোমায়। হঠাৎ করে কেন জানি না শরীরটা খুবই খারাপ লাগছে গিন্নি। হ্যাঁ, আমি উঠছি, একটু পরেই উঠছি, তুমি চিন্তা করো না, আমি কাজে বেরোবো। একে সংসারের এই অবস্থা, তার উপর তোমার এই শরীর খারাপ করেছে। এখন আমি কি করে সংসারটা চালাই বলো তো? ওদিকে মেয়েটাকে নিয়েও পারি না, রোজ রোজ শুধু বায়না আর বায়না। কি আর করব, একটা মাত্র মেয়ে আমাদের, তার তো যত্ন নেওয়া আমাদের উচিত, তাই না? ঠিক আছে, আমি বরং গিয়ে দেখি দুটো কচু শাক পাই কিনা, রান্না করতে হবে তো। জানি না আর কতদিন এই কচু শাক কুমড়ো শাক খেয়ে থাকতে হবে। নদীর ধারে গিয়েছিলাম, তাই বেশ কয়েকটি কচু শাক পেলাম। এই দিয়ে আজকের মতো রান্নাটা সারা যাবে খুনি। কিন্তু মেয়েটা যে সব সময় কষ্ট পায়, সে যে রোজ রোজ এইসব শাক পাতারি খেতে চায় না। আমাদের যে কিছু করার নেই। কমলা যখন কচু শাক তুলে এনে এইসব কথা বলছিল, তখনই তাদের বাড়িতে এলো এক বৃদ্ধা অতিথি, যে কমলার কাছে বসে তাকে বলতে লাগলো, মা, আমি তোমাদের পাশের গ্রাম থেকে এসেছি। আসলে অনেক দিন ধরে আমার কিছু খাওয়া হয় না। তুমি কি আমাকে কিছু খেতে দেবে মা? যদি কিছু খেতে দিতে আমার খুবই উপকার হতো মা। আসলে আমরা হলাম অনেক গরিব, আপনাকে দেওয়ার মতো কোনো সামর্থ্য আমাদের কাছে নেই। শুধুমাত্র তবুও আপনি হচ্ছেন আমাদের অতিথি, তাই আপনি একটু বসেন, আমি এখনই কচু শাকের তরকারি রান্না করছি। আপনি ভাত খাবেন, আর তাছাড়া আর কিছু দেওয়ার মতো আমাদের কাছে সামর্থ্য নেই আপনাকে। কচু শাক তো আমার খুব প্রিয় রান্না খাবার। আমি এতেই খুশি যে তুমি আমাকে আশ্রয় দিয়েছো এবং তুমি রান্না করে খেতে দেবে বলেছো। সত্যি এখনকার দিনে এমন বাড়ির বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি ততক্ষণে কচু শাকটা রান্না করছি, আপনি বরং আমার মেয়ে রিয়ার সঙ্গে কিছুক্ষণ গল্প করুন। ততক্ষণে রান্না শেষ হয়ে যাবে আর আপনাকে খেতে দিতে পারবো। যেহেতু আপনি আমার মায়ের বয়সী, তাই আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি?
অবশ্যই তুমি আমাকে মা বলে ডাকতে পারো। আর আমার কাছে সব থেকে ভাগ্যের ব্যাপার হচ্ছে যে তুমি তো অন্তত মায়ের মর্যাদা দিয়েছো আমায়। আচ্ছা ঠাকুমা, তুমি বলছিলে যে আমাদের বাড়িতে এসেছো, তোমার অনেক দিন ধরে কিচ্ছু খাওয়া হয় না। আমি কি জানতে পারি তোমার কেন খাওয়া হয় না অনেক দিন ধরে? আর তোমার কি কেউ নেই ঠাকুমা? বলো না ঠাকুমা, অমন কেন করছো? তাহলে শোনো বাচ্চা, আমার এক ছেলে এবং বৌমা আছে, কিন্তু তারা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এখন আমার যাওয়ার কোনো জায়গা নেই, তাই ঘুরে ঘুরে খেতে হয় আমায়। ঠাকুমা, তুমি আজ থেকে আমার ঠাকুমা হয়ে, আমার বাবার মা হয়ে এ বাড়িতেই থেকে যাও। আর এখন থেকে আমি তোমার নাতনি হয়ে থাকতে চাই। তুমি চিন্তা করো না, আর তোমাকে ঘুরে ঘুরে খেতে হবে না। এখন থেকে আমরা যা খাবো তুমিও আমাদের সঙ্গে থাকবে এবং খুশি খুশি তাই খাবে। রিয়ার মা বৃদ্ধা অতিথিকে সেদিন কচু শাক দিয়েই অতিথি আপ্যায়ন করেছিল, আর এভাবেই সেই বৃদ্ধাকে তারা আপন করে নেয় এবং সেই বৃদ্ধা হয়ে ওঠে রিয়ার ঠাকুমা। এভাবেই খুশি খুশি তারা জীবন কাটাতে থাকে। ভেবেছিলাম আমাদের পরিবারটা সুন্দরভাবে গুছিয়ে নেব। সেই আশায় আমাদের দুই ছেলের সঙ্গে দুই যমজ বোন মিতা ও রিতার বিয়ে দিলাম। কিন্তু এখন মনে হচ্ছে সেই সিদ্ধান্ত সঠিক ছিল না। কেন এমন বলছো কমলা? মিতা তো আমাদের প্রতি যথেষ্ট যত্নশীল। হ্যাঁ, মিতা তো সত্যিই ভালো মেয়ে, কিন্তু রিতার আচরণে আমি সন্তুষ্ট নই। সে যেন আমাদের থেকে দূরত্ব বজায় রাখে। হয়তো নতুন পরিবেশে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে তার। আমাদের একটু সময় দেওয়া উচিত তাকে। কিন্তু আমরা তো সব সময় চেষ্টা করছি তাদের ভালোভাবে গ্রহণ করতে, তবুও রিতার এই ব্যবহারই কষ্ট পাই। রিতা, আমরা ছোটবেলা থেকে সব কিছু একসঙ্গে করেছি। আমাদের সেই শৈশবের দিনগুলো মনে পড়ে, যখন আমরা একসঙ্গে খেলতাম, পড়াশোনা করতাম আর মা বাবার কাছ থেকে একই রকম শাসন পেতাম। কিন্তু এখন দেখছি আমাদের মধ্যে কিছু পার্থক্য তৈরি হয়েছে। আমি চাই আমরা আবার আগের মতো একসঙ্গে কাজ করি, একে অপরকে সাহায্য করি। সংসার তো আমাদের দুজনেরই দায়িত্ব। দিদি, আমি জানি তুমি সবসময় সবার প্রিয়, তোমার কাজের প্রশংসা সবাই করে, কিন্তু আমি যেন কিছুতেই সবার মন জয় করতে পারছি না। আমি চেষ্টা করি, কিন্তু তবুও যেন কোথাও না কোথাও কমতি থেকে যায়। রিতা, এটা ঠিক যে আমি সংসারের কাজগুলো একটু আগে থেকে শিখেছি, কিন্তু তুমি তো নতুন পরিবেশে এসেছো, সময় লাগবে সব কিছু বুঝতে। আমি যখন প্রথম এখানে আসি তখন আমিও অনেক কিছু জানতাম না। ধীরে ধীরে শিখেছি, ভুল করেছি, আবার শুধরেছি। তুমি যদি ধৈর্য ধরে শেখার চেষ্টা করো তাহলে অবশ্যই সফল হবে।
কিন্তু দিদি, মা বাবা তো তোমার প্রশংসা করেন আর আমাকে নিয়ে অভিযোগ করেন। এটা আমার জন্য কষ্টদায়ক। আমি মনে করি আমি যেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারছি না। দেখো রীতা, মা বাবা আমাদের ভালো চান। তারা চান আমরা দুজনেই সুখে থাকি, সংসারকে সুন্দরভাবে গড়ে তুলি। তাদের সমালোচনা তোমাকে নিরুৎসাহিত করার জন্য নয়, বরং তোমাকে সঠিক পথে পরিচালিত করার জন্য। তুমি যদি একটু সময় নিয়ে ধীরে ধীরে সব কিছু শেখো, তাহলে তারাও খুশি হবেন। কিন্তু দিদি, আমি তো চেষ্টা করি, তবুও যেন কিছুতেই ঠিক মতো করতে পারি না। মনে হয় আমি সব সময় ভুল করছি। রীতা, ভুল করা স্বাভাবিক। আমি যখন প্রথম এখানে আসি তখন আমি অনেক ভুল করেছি, কিন্তু শেখার ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব। তুমি যদি মনস্থির করো যে তুমি শিখবে, তাহলে ধীরে ধীরে সব কিছু শিখে যাবে। আসলে দিদি, কাজ করতে আমার একেবারেই ভালো লাগে না। আমি ওইসব কাজ টাজ করতে পারবো না। আমি জানি তুমি আমাকে অনেক বুঝিয়েছো, কিন্তু ছোটবেলা থেকে আমি তো কোনো কাজই করতাম না দিদি। রীতা, এখন থেকে আমরা একসঙ্গে রান্না করব, ঘর গোছাবো এবং অন্যান্য কাজ করব। এতে আমাদের বন্ধনও আরও মজবুত হবে। আর তুমি দেখবে, তুমি ছোটবেলা থেকে কাজ করনি তো কি হয়েছে, তুমি ঠিক শিখে যাবে, ঠিক আমার মতো হয়ে উঠবে রীতা। আর একটা কথা হলো, শ্বশুর শাশুড়ি মানে বাবা মা, ওনাদেরকে সম্মান করো বোন। বৌমা রীতা, বড় বৌমা মিতা তো কাজে ব্যস্ত আছে। তুমি যদি একটু সময় থাকে, রীতা মা, তুমি কি একটু সময় পাবে? সকালের নাস্তার জন্য কিছু ফল কেটে দিতে পারবে? সারাদিন কোনো কাজ করার সময় হলেই আমাকেই দেখতে পান আপনি, আর কি কাউকে বলতে পারেন না? শুধু যখনই আমাকে দেখেন সারাদিন শুধু কাজই করব আমি। আমারও তো একটু বিশ্রামের দরকার, আপনি নিজেই করতে পারেন না? বৌমা রীতা, আমি তো শুধু তোমার সাহায্য চেয়েছিলাম। আমরা সবাই মিলে কাজ করলে তো কাজগুলো সহজ হয়ে যায়, তাই না? সবার সব কাজ দরকার হলে আমার কাছে কেন আসে? আমি কি এই বাড়ির কাজের লোক? রীতা, মা শুধু তোমার সাহায্য চেয়েছেন। আমরা যদি সবাই মিলে কাজ করি, তাহলে কারো উপরই বেশি চাপ পড়বে না। আমি শুধু চাই আমাদের পরিবারে শান্তি বজায় থাকুক। ছোটোখাটো কাজ নিয়ে যদি আমরা একে অপরকে সাহায্য করি, তাহলে সবার জন্যই ভালো হবে। রমেশ বাবা, সারাদিন পরে অনেক খাটাখাটনি করে বাড়িতে ফিরেছিস। এখন হাত মুখ ধুয়ে খেয়ে নে। আর হ্যাঁ, তোর সঙ্গে অনেক কথা আছে রে বাবা। এই বাড়ির সমস্যা নিয়ে কিছু কথা তোর বাবাও বলছিলেন। মা, আমার খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর তুমি কি বিষয়ে আলোচনা করতে চাও আমার সঙ্গে বলতে পারো, আমিও শুনতে চাই। মা, তুমি কি কিছু বলবে মিতার ব্যাপারে? আসলে বাবা রমেশ, মিতা অনেক ভালো মেয়ে। আমি ওর ব্যাপারে কিছু বলছি না। আমি বলতে চাইছি ওর বোন রীতা।
রীতাকে আমি অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ও তো আমাদের মুখের ওপরে কথা বলছে বাবা। রীতা যেহেতু তোর ছোট ভাই রাতুলের স্ত্রী, তাই তোর উচিত রাতুলের সঙ্গে এ বিষয়ে কথা বলা, যেন রীতা পরিবারের সবার সঙ্গে ভালো ব্যবহার করে, ঠিক তার বড় বোন মিতার মতো, যেন সে অনেক ভালো হয়ে যায়। ও আচ্ছা, এই ব্যাপার মা। তাহলে তুমি চিন্তা করো না, আমি অবশ্যই রাতুলের সঙ্গে কথা বলবো। কিন্তু রাতুল তো এখন বাড়িতে নেই, ও বাড়িতে ফিরলে আমি ওর বড় দাদা হিসাবে ওকে ঠিক বলবো। ও ঠিক রীতাকে বুঝিয়ে বলবে এবং দেখবে আমাদের পরিবারের শান্তি অবশ্যই ফিরে আসবে মা। তুমি চিন্তা করো না, আর একটু মানিয়ে নিতে তো সময় লাগবে তার। রীতা, আজকে তুই মায়ের সঙ্গে যে আচরণটা করেছিস এটা একেবারেই ঠিক করিসনি। দেখ, আমি তোকে বারবার বোঝানোর চেষ্টা করছি, মা তো মাই হয়, তাই না? সে শাশুড়ি মা হোক আর নিজের মা হোক, তাই তোর উচিত তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। কিন্তু তুই আজকে কি করলি? তাকে অসম্মান করলি। এটা কিন্তু ঠিক হয়নি রে বোন। আমি দুঃখিত দিদি, আসলে আমি রাগের মাথায় বুঝতে পারিনি যে আমি বড়দেরকে অসম্মান করছি। আমি আর কখনো এরকম ভুল করব না। আর হ্যাঁ, তুমি একেবারেই উচিত কথা বলেছ। তুমি যে কথাগুলো বলেছ সেগুলো একেবারেই সত্য কথা। বড়দেরকে অসম্মান করা উচিত নয়, ঠিক তেমনি বড়দেরও ছোটদেরকে সম্মান করতে হবে। দিদি, আমি সবথেকে বেশি খুশি হয়েছি তুমি আমাকে এত সুন্দরভাবে বোঝানোর জন্য। ঠিক ছোটবেলা থেকে আমরা দুজনের সঙ্গ দিয়েছি যেমনভাবে, তেমনভাবেই এখন থেকে আমি তোমাকে সব কাজে সাহায্য করব। আর আজ থেকে রান্না বান্না, বাসন মাজা, ঘর পরিষ্কার করা সব আমরা একসঙ্গে করব। তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমায় আপনি ক্ষমা করে দেবেন। আমি আপনার সঙ্গে যে আচরণ করেছি আমার একেবারেই উচিত হয়নি মা, আমায় ক্ষমা করে দেবেন দয়া করে। বাবা, আমি আপনার সঙ্গেও অনেক ভুল করেছি, এর জন্য আমি আপনার কাছেও ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দেবেন এবং আমাদের পরিবার যেন সুখে থাকে। বৌমা রীতা, ক্ষমা চাওয়ার মতো কাজ তুমি করনি, আর তুমি তো আমার মেয়ে, আর মেয়েরা অনেক সময় মায়েদের কাছে ভুল করলে কখনো মায়েরা ক্ষমা না করে থাকতে পারে, তাই আমি তোমাকে কখনো দোষারোপ